ঠিক আছে, আসো আমরা তাহলে আগাই, সামনে আগাই। উদ্ভিদ কোষের সবার বাইরে থাকে কোষ প্রাচীর, এবং প্রাণী কোষের সবচেয়ে বাইরের যে অংশটা সেটাকে বলা হয় কোষ ঝিল্লি। তো এই কোষ ঝিল্লিটা সম্পর্কে আমরা ফার্স্টে পড়বো এবং তারপরে পড়বো কোষ প্রাচীর। এবং বিশ্বাস করো, এই দুইটা টপিক যদি তুমি পড়ো এই অধ্যায় থেকে, তাহলে একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা কিন্তু আছে। কারণ কোনো না কোনো বোর্ডে প্রতি বছর এই কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি এখান থেকে এক সেট কোশ্চেন হয়, কোনো না কোনো বোর্ডে হবেই 100%। বুঝতে পারছো? তো এই কোষ ঝিল্লি কোষ প্রাচীর যদি পড়ে পড়ে থাকো, ধরে নিতে পারো যে তোমার এক সেট কোশ্চেন কমন আসছে। আরো এক সেট কোশ্চেন হতে পারে যদি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এই দুটো টপিক পড়া থাকলে, এটা পড়া থাকলেও এক সেট কমন আসতে পারে। এবং ওই পাশে যে রেপ্লিকেশন আছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো পড়লেও কমন আসে। বুঝতে পারছো? তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর দুইটাই। গ নাম্বারে আসে কোষ প্রাচীর, ঘ নাম্বারে আসে কোষ ঝিল্লি। তো দুইটাই আমাদের গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? তো কোষ, কোষে ঝিল্লি না, এটা হচ্ছে কোষ ঝিল্লি। যাই হোক, বুঝে নাও একটু, এখন মোছার সুযোগ নাই। তাহলে কোষ ঝিল্লি, এটার কিছু অপর নাম আছে। আমরা ফার্স্টে আসো কিছু অপর নাম দেখি। কোষ ঝিল্লিকে বেশ কিছু অপর নামে ডাকা হয়, যেমন এটাকে বলতে পারি প্লাজমা মেমব্রেন, এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। এটাকে বর্তমানে একটা বিশেষ নামে ডাকা হয়, এটাকে বলা হয় বায়োমেমব্রেন, এটাকে বলা হয় বায়োমেমব্রেন। বুঝতে পারছো? তাহলে দেখো, কোষ ঝিল্লিকে আমরা বেশ কয়েকটা নামে ডাকতে পারি, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন অথবা বায়োমেমব্রেন। ক্লিয়ার? তো কোষ ঝিল্লির অবস্থান কোথায় বলো তো? কোষ ঝিল্লি, এটার অবস্থান হচ্ছে, যদি একটা উদ্ভিদ কোষ আমি আঁকাই, ধরে নাও, সরি, প্রাণী কোষ আঁকাই, এটা হচ্ছে একটা প্রাণী কোষ। এই প্রাণী কোষের সবচেয়ে বাইরের যে এই আবরণটা, এই আবরণটাকে বলা হয় কোষ ঝিল্লি। বুঝতে পারছো? তো কোষ ঝিল্লির গঠনটা আমরা দেখব, তার আগে আসো আমরা বেশ কয়েকটা ইনফরমেশন মনে রাখি কোষ ঝিল্লি সম্পর্কে। আমরা বেশ কয়েকটা ইনফরমেশন ফার্স্টে পড়ি, আসো। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির যে মডেল, হ্যাঁ, সবচেয়ে গ্রহণীয় যে মডেলটা, এটা হয়তো বা তোমরা অনেকেই জানো, কোষ ঝিল্লির সবচেয়ে গ্রহণীয় মডেলটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। তো এই ফ্লুইড মোজাইক মডেল ছাড়াও আরো কিছু মডেল আছে, যেমন দুইজন বিজ্ঞানীর নাম মনে রাখো। একজনের নাম হচ্ছে ডানিয়েলি, ডানিয়েলি ও ডেভসন, ডেভসন। ডানিয়েলি এবং ডেভসন এর যে মডেলটা, সেটাকে বলা হয় স্যান্ডউইচ মডেল, সেটাকে বলা হয় স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ মডেল। একটা স্যান্ডউইচ দেখতে কেমন বলো তো? স্যান্ডউইচের দুই পাশে কি থাকে? পাউরুটি থাকে, এবং মাঝখানে মাংস বা সবজি বা যে কোনো কিছু থাকতে পারে, তাই না? তো ড্যানিয়েল এবং ড্যাপসন বলছে, এই যে কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটা দেখতে ওপরের দিকে, ওপরের দিকে এখানে থাকে প্রোটিন, নিচের দিকেও থাকে প্রোটিন, নিচের দিকেও থাকে প্রোটিন, এটা আমাদের না জানলেও হবে। এবং মাঝখানে ফসফোলিপিড গুলো থাকে, এবং মাঝখানের দিকে এখানে এই ফসফোলিপিড গুলো অবস্থান করে। হ্যাঁ, আসলে এটা ভুল। হুম, কোষ ঝিল্লি আসলে এইভাবে গঠিত হয় না। তো যেহেতু এটা দেখতে স্যান্ডউইচের মতো, এই কারণে ড্যানিয়েলি অ্যান্ড ড্যাপসনের যে মডেলটা, সেটাকে বলা হয় স্যান্ডউইচ মডেল। এরপরে আরো একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে রবার্টসন, আরো একজন বিজ্ঞানী রবার্টসন। রবার্টসনের যে মডেলটা, এই মডেলটাকে বলা হয় ইউনিট মেমব্রেন, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, হাইপোথিসিস। ওকে, আচ্ছা। এবং সবচেয়ে গ্রহণীয় যে মডেলটা, সবচেয়ে গ্রহণীয় যে মডেলটা, সেটা কে প্রদান করছে জানো তোমরা? বলো দেখি, সবচেয়ে গ্রহণীয় মডেলটা কার? হ্যাঁ, সবচেয়ে গ্রহণীয় মডেলটা প্রদান করছে সিঙ্গার, অর্থাৎ গায়ক। বুঝতে পারছো? তাহলে বিজ্ঞানীটার নাম মনে রাখো। বিজ্ঞানীটার নাম হচ্ছে সিঙ্গার ও নিকোলসন। বিজ্ঞানীটার নাম হচ্ছে সিঙ্গার, সিঙ্গার মানে হচ্ছে গায়ক, সিঙ্গার ও নিকোলসন। তাহলে সিঙ্গার এবং নিকোলসন এর যে মডেলটা, সেটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। সেই মডেলটাকে বলা হয়, এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল, মোজাইক মডেল। ক্লিয়ার বিষয়টা? ওকে।
তোমাদের তোলা হয়েছে? তোলা হইলে আমরা একটু সামনের দিকে আগাবো। এই যে সিঙ্গার এবং নিকোলসন, এখানে নামের শুরুতে কি আছে বলো তো ভাইয়ারা? নামের শুরুতে আছে স আছে। নামের শুরুতে কি আছে? নামের শুরুতে নিশ্চয়ই স আছে, এই যে স। তাহলে মনে রাখো, এরপরের পেজটাতে আসো, আমরা স মনে রাখবো। তিনটা স মনে রাখি, আসো তিনটা স মনে রাখি। প্রথম শতে তো আমরা জানি, প্রথম শতে মনে রাখো, শতে সিঙ্গার ও নিকোলসন। প্রথম শতে মনে রাখো, দুরু, আচ্ছা, প্রথম শতে মনে রাখো সিঙ্গার ও নিকোলসন। এরপরে যে স, মনে রাখো সিঙ্গার এবং নিকোলসনের মডেলটার নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। এবং শতে মনে রাখো সবচেয়ে গ্রহণীয় মতবাদ এটা, এই মডেলটা, এই মডেলটা সবচেয়ে গ্রহণীয় মতবাদ, গ্রহণীয় মতবাদ। এবং আরো একটা শতে মনে রাখো, এটা স্বাধীনতার 1 বছর পর, স্বাধীনতার 1 বছর পর। ঠিক আছে? তাহলে এই মডেলটা কবে প্রদান করছে সিঙ্গার এবং নিকোলসন বলতো? স্বাধীনতার 1 বছর পর, অর্থাৎ কত সালে? হ্যাঁ, যাদের একটু বুদ্ধি বেশি তারা বলবা 2025 সালে, কারণ 2024 সালে স্বাধীনতা আসছে, 2025 সালে তাহলে। কিন্তু না, এই স্বাধীনতা সেই স্বাধীনতা না, এটা হচ্ছে 1971 সালের যে স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতার 1 বছর পর মানে কি? 1972 সাল। ঠিক আছে? তাহলে সিঙ্গার এবং নিকোলসনের মডেলটা বা সবচেয়ে গ্রহণীয় মতবাদ, এটা কত সালে প্রদান করছে? 1972 সালে। এই কথাটা মনে রাখো। ক্লিয়ার বিষয়টা? এই বায়োলজি বস বলো, বস বলবা না, ঠিক আছে? বস বললে কিন্তু কনফিউজড হয়ে যাব, কি বলতেছো তোমরা। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা স দ্বারা 3টা কথা মনে রাখছি। তাহলে স দ্বারা 3টা কথা মনে রাখছি। সিঙ্গার এবং নিকোলসনের মডেলটার নাম কি বলতো? মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল। ওকে, তাহলে ওখানে স দ্বারা আমরা 3টা কথা মনে রাখছি। এখানে যে ফ্লুইড মোজাইক মডেল, এটা নামের শুরুতে যেহেতু ফ আছে, আসলে ফ দ্বারা 3টা কথা মনে রাখি, কয়েকটা কথা মনে রাখি। প্রথম ফতে তো আমরা পড়লামই, প্রথম ফতে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। পরের ফতে মনে রাখো, এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে একটা অংশ আছে যেটাকে বলা হয় ফসফোলিপিড, এটাকে বলা হয় ফসফোলিপিড। এবং পরের ফতে মনে রাখো, পরের ফতে মনে রাখো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে এই ফ্লুইড মোজাইক মডেলে, এই ফ্লুইড মোজাইক মডেল এখানে কি আছে? মেইন উপাদানটা হচ্ছে ফসফোলিপিড। এবং এইখানে যে মুভমেন্টটা দেখা যায়, এখানে যে চলাচলটা দেখা যায়, এই চলাচলটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। বুঝতে পারছো ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, কে কি বলছো দেখি একটু। হ্যাঁ, 2025 না, হ্যাঁ 1972 সাল। হ্যাঁ, পরীক্ষায় আবার ওই ওই কথাটা মনে রাখা, যে ভাই তো বলছিল স্বাধীনতার 1 বছর পর, পরীক্ষায় সুন্দর করে লিখে দিয়ে আসলাম 1925 সালে আবিষ্কার। হ্যাঁ, স্যার তোমাকে সুন্দর করে একটা গোল্লাও দিয়ে দিবে। আচ্ছা, এই স্ক্রিনশট নিবা না ফয়সাল? হুম 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 হুম। আচ্ছা, ওই যে কি বলে, মুরব্বি মুরব্বি, হুম 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 হুম। ঠিক আছে, স্ক্রিনশট নিবা না, এটা লিখবা অবশ্যই। খাতা নাও, খাতা নাও হাতে, লিখো। তাহলে আসো, আমরা এই যে ফ্লুইড মোজাইক মডেল, এটা দেখতে কেমন, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, ফ্লুইড মোজাইক মডেল আসলে দেখতে কেমন। তাহলে একটু আগে আমরা দেখলাম যে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে ফসফোলিপিড আছে। তাহলে এখানে আমি ফার্স্টে ফসফোলিপিড গুলো আঁকাবো। দেখো, এখানে আমি ফসফোলিপিড গুলো আঁকাবো। ফসফোলিপিড দেখতে এই যে মানুষের মতো, ঠিক আছে? মাথা আছে আর লেজ আছে। মানুষের তো লেজ থাকে না, হাত পা থাকে। তো এই যে দেখো ফসফোলিপিড, এগুলো হচ্ছে ফসফোলিপিড। এবং ফসফোলিপিড দুই দিকেই থাকে, এই কারণে এটাকে বলা হয় ফসফোলিপিডের বাইলেয়ার। এই যে এটা হচ্ছে ফসফোলিপিড, ফসফোলিপিডের বাইলেয়ার। এবং ফসফোলিপিডের বাইলেয়ারের ফাঁকে ফাঁকে বেশ কিছু প্রোটিন দেখা যায়। ফসফোলিপিড বাইলেয়ারের
ফাঁকে ফাঁকে বেশ কিছু প্রোটিন দেখা যায় এবং বেশ কিছু কোলেস্টেরল দেখা যায়। তাহলে এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক ধরনের কোলেস্টেরল। কোলেস্টেরল মানে হচ্ছে এটা এক ধরনের লিপিড, এক ধরনের লিপিড যার আরেকটা নাম হচ্ছে কোলেস্টেরল। এক ধরনের লিপিড যেটা কি নামে পরিচিত, এটা কোলেস্টেরল নামে পরিচিত, কোলেস্টেরল নামে পরিচিত। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এইখানে কোলেস্টেরল দেখলাম, ফসফোলিপিড দেখলাম। তাহলে এইখানে আরো কিছু ফসফোলিপিড আমি আঁকাইনি, দেখো আরো কিছু ফসফোলিপিড আছে, এই পাশেও ফসফোলিপিড আছে, এই যে এই পাশেও ফসফোলিপিড আছে। আচ্ছা, এখন আমার যেটা আঁকাতে হবে, আরো একটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে এখানে প্রোটিন আঁকাতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে একটা প্রোটিন, সবুজ কালি দিয়ে যেটা আঁকাচ্ছি সেটা হচ্ছে প্রোটিন। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আরো কিছু ফসফোলিপিড আছে, আরো কিছু ফসফোলিপিড আছে, আরো কিছু ফসফোলিপিড আছে। আচ্ছা, এইখানে আরো একটা প্রোটিন আমাদের আঁকাতে হবে। তাহলে প্রোটিনগুলো আমরা দিব সবুজ কালার দিয়ে। তাহলে এই যে এইখানে একটা প্রোটিন দিলাম, এই যে এটা হচ্ছে একটা প্রোটিন, এইখানে এটা একটা প্রোটিন। এবং প্রোটিনের পরে আর কি আছে? আরো কিছু ফসফোলিপিড আছে। তাহলে ফসফোলিপিড কিন্তু 75% থাকে, এই কথাটা মনে রাখো, ফসফোলিপিডই বেশি এখানে। এই যে দেখো ফসফোলিপিড। ক্লিয়ার বিষয়টা? ওকে। এবং প্রোটিন আরেকটা দিতে হবে আমাদের, প্রোটিন আমাদের দেয়া শেষ হয় নাই, প্রোটিন এখানে আরেকটা দেয়া প্রয়োজন। এই যে দেখো, এখানে আরো একটা প্রোটিন আছে, এখানে আরো একটা প্রোটিন আমি দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে এই হচ্ছে কোষঝিল্লির গঠন। একদম সিম্পল, একদম সিম্পল। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই হচ্ছে ফসফোলিপিডের গঠন, একদম সিম্পল, কিচ্ছু নাই এখানে। তাহলে ফসফোলিপিডের গঠন এখানে কি কি আছে, আমরা কি কি পড়ছি একদম মুখে বলে দিই। দেখো, এখানে ফসফোলিপিডের মধ্যে কি আছে, এখানে আছে ফসফোলিপিড আছে। সরি, ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে কি আছে, প্রথম কথা হচ্ছে ফসফোলিপিড আছে। হ্যাঁ, তোমার দুইজন ছেলেকে যদি আমি এই যে এইখানে শোয়াই দিই, হ্যাঁ, বা দুইজন বন্ধু যদি একদম শুয়ে পড়ো, মুখোমুখি না, মাথা থাকবে বিপরীত পাশে এবং পা থাকবে দুই পাশে, এটা কিন্তু একটা ফসফোলিপিডের বাই লেয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে ফসফোলিপিড, ফসফোলিপিডের কয়টা লেয়ার আছে দেখো, এই যে একটা লেয়ার, এই যে নিচে আরো একটা লেয়ার। তাহলে ফসফোলিপিডের কয়টা লেয়ার ভাইয়া বলো তো? ফসফোলিপিডের দুইটা লেয়ার, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ফসফোলিপিড বাই লেয়ার। এরপরে এখানে কি আছে? কোলেস্টেরল আছে, এছাড়া প্রোটিন আছে, এবং আরো একটা জিনিস মিসিং আছে এখানে, আরো একটা বিষয় আমাদের দরকার হবে, সেটা একটু বলে দিই তোমাদের কি এখানে মিসিং আছে। দেখো, এখানে কিন্তু সবকিছু আছে। তিন ধরনের খাবারের মধ্যে কি কি আছে? প্রোটিন আছে, যেগুলো হচ্ছে প্রোটিন। লিপিড আছে, তাহলে ফসফোলিপিড, এগুলো লিপিড, এই যে এটা তো লিপিডই। ওকে, শর্করা কিন্তু আমি এখানে আঁকাই নাই, শর্করা বাকি আছে। তো শর্করাকে আমরা আদর করে ডাকতে পারি গ্লাইকো। শর্করাকে আমরা কি আদর করে কি ডাকি বলতো? শর্করাকে আমরা আদর করে ডাকি গ্লাইকো। তাহলে এখানে কিছু শর্করা আমার আঁকাইতে হবে। তাহলে এই যে ধরে নাও এখানে একটা শর্করা, এই যে এটা হচ্ছে একটা শর্করা, শর্করা শৃঙ্খল। তাহলে এই শর্করাটা, এখানে যে শর্করাটা আঁকাইলাম, এটা কার সাথে যুক্ত আছে দেখো তো? এই যে এর নিচে কি, এটা হচ্ছে লিপিড। কার সাথে যুক্ত আছে? লিপিডের সাথে যুক্ত আছে। তাহলে শর্করাটাকে আমরা বলি গ্লাইকো। যেহেতু লিপিডের সাথে যুক্ত আছে, এই শর্করাটাকে আমরা কি নামে ডাকবো? এটাকে আমরা বলবো গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড। ক্লিয়ার ভাইয়া? এটাকে বলা হয় গ্লাইকোলিপিড। এবং আরো একটা শর্করা যুক্ত আছে এইখানে, আরো একটা শর্করা যুক্ত আছে এইখানে। তাহলে এইটা কি বলতো? এটা হচ্ছে প্রোটিন, আর শর্করা মানে হচ্ছে গ্লাইকো। তাহলে এটাকে আমরা কি বলে ডাকি? এটাকে আমরা বলে ডাকি, কি বলে ডাকবো? এটাকে আমরা বলবো গ্লাইকো প্রোটিন। এটাকে আমরা বলবো গ্লাইকো প্রোটিন। ক্লিয়ার ভাইয়া? তাহলে যেই গ্লাইকোটা লিপিডের সাথে যুক্ত সেটা গ্লাইকোলিপিড, যেই গ্লাইকোটা প্রোটিনের সাথে যুক্ত তার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে আসো,
এই যে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন আছে না, এই যে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন, এই দুটাকে একত্রে, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এই দুটাকে একত্রে একটা বিশেষ নামে ডাকা হয়। এটাকে বলা হয়, এটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এটাকে বলা হয়, মনে রাখো, গ্লাইকোক্যালিক্স। ক্লিয়ার ভাইয়ারা? তাহলে গ্লাইকোক্যালিক্স মানে কি? গ্লাইকোক্যালিক্স মানে হচ্ছে গ্লাইকোলিপিড এন্ড গ্লাইকোপ্রোটিন দুইটাকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এই কথাটা মনে রাখো। আচ্ছা, এরপরে আসো তাহলে। তাহলে আমরা আমাদের কিন্তু এই যে ফসফোলিপিড বাইলেয়ার, সরি, এই যে কোষঝিল্লির গঠনটা আমাদের কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তাহলে এই কোষঝিল্লি অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে কি কি আছে দেখো। প্রথম যে অংশটা সেটাকে আমরা বলতে পারি ফসফোলিপিড বাইলেয়ার। এটাকে আমরা বলি ফসফোলিপিড বাইলেয়ার। আচ্ছা, তাহলে ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে দেখো এখানে যে ফসফোলিপিডটা আছে, মনে রাখো মোট 5 ধরনের ফসফোলিপিড পাওয়া যায়। এর মধ্যে এইখানে যে ফসফোলিপিডটা পাওয়া যায় কোষঝিল্লিতে, সেই ফসফোলিপিডটাকে বলা হয় লেসিথিন। তাহলে 5 ধরনের 5 ধরনের ফসফোলিপিডের মধ্যে, ফসফোলিপিডের মধ্যে লিপিডের মধ্যে কোষঝিল্লিতে শুধুমাত্র লেসিথিন পাওয়া যায়। শুধুমাত্র লেসিথিন পাওয়া যায়, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, তাহলে লেসিথিন দেখতে কেমন আমরা এইখান থেকে দেখতে পাই। লেসিথিন দেখতে কেমন? এই যে এমন। তাহলে লেসিথিনের কি আছে বলতো? লেসিথিনের দুইটা অংশ। এই লেসিথিনের এই এটা হচ্ছে পাওয়া যায়। তাহলে এই লেসিথিনের কয়টা অংশ বলতো? লেসিথিনের হচ্ছে দুইটি অংশ। দুইটি অংশ, এক নাম্বার হচ্ছে মাথা, এবং 2 নাম্বার হচ্ছে লেজ। তাহলে এই লেসিথিনের কয়টা অংশ বলতো? লেসিথিনের দুইটা অংশ, একটা হচ্ছে মাথা এবং লেজ। হ্যাঁ, দুইটা অংশ। তাহলে বলতো মাথাটা কোথায় আছে? মাথা কি দুই প্রান্তে আছে না? লেজটা মুখোমুখি অবস্থায় আছে, মাথাটা কোথায় আছে? মাথাটার দুই প্রান্তে আছে। তাহলে এই মাথা, এটা কোথায় থাকে? এটা প্রথম কথা মনে রাখো, এই মাথা হচ্ছে দুই প্রান্তে থাকে। এটা কোথায় থাকে? দুই প্রান্তে থাকে। 2 নাম্বার যে কথাটা, 2 নাম্বার যে কথাটা মনে রাখো, এই মাথা এটা পানি আকর্ষণ করে। এটা কি করে? পানি আকর্ষণ করে। তো পানির ইংলিশ হচ্ছে হাইড্রো, সরি ইংলিশ না, বায়োলজির ভাষায় পানি এটা হচ্ছে হাইড্রো। আর আকর্ষণ করে, যেহেতু ফিলিক কথাটার অর্থ হচ্ছে আকর্ষণ করা, বা ফাইল কথাটার অর্থ হচ্ছে আকর্ষণ করা, তাহলে পানি আকর্ষী মানে কি? হাইড্রোফিলিক। ঠিক আছে, তাহলে এই মাথাটা কেমন বলতো? এই মাথাটা পানি আকর্ষণ করে, অর্থাৎ পানি আকর্ষী, এই কথাটা মনে রাখো। এবং এই মাথা গঠিত হয় ফসফেট দ্বারা। এটা গঠিত হয় ফসফেট দ্বারা। তাহলে এই যে এই মাথাটা পানি আকর্ষণ করতে পারে। তাহলে এইখানে যা যা আছে, এই লেজে তার উল্টা বৈশিষ্ট্য হবে। তাহলে এটা যদি হাইড্রোফিলিক হয়, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই হাইড্রোফোবিক হবে। এটা হচ্ছে হাইড্রোফোবিক। এটা যেহেতু দুই প্রান্তে আছে, এটা কোথায় আছে? মুখোমুখি আছে, পাশাপাশি আছে। পাশাপাশি লিখে দিই। ওকে, এটা কোথায় আছে? পাশাপাশি আছে, পাশাপাশি। এবং এটা গঠিত হয় ফসফেট দ্বারা, এটা গঠিত হবে ফ্যাটি অ্যাসিড দ্বারা। ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত হয়। ক্লিয়ার ভাইয়ারা? লিখে নাও। আমরা পরের স্লাইডে যাব, দ্রুত লিখে ফেলো। আসো আমরা পরের অংশে যাই। তাহলে 2 নাম্বার যে অংশটা এখানে কি আছে দেখো তো। এখানে কোলেস্টেরল আছে। কি আছে? 2 নাম্বার অংশটার নাম হচ্ছে কোলেস্টেরল। তাহলে 2 নাম্বার কোষঝিল্লি 2 নাম্বার গঠনে যা আছে সেটার নাম হচ্ছে কোলেস্টেরল। মনে রাখো, এই কোলেস্টেরল এটা কিন্তু তেল, এটা হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় পদার্থ। এটা এক ধরনের
যদিও লিখে দিছি ওইখানে, এখানেও মনে রাখো এটা হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় পদার্থ। লিপিড জাতীয় পদার্থ। লিপিড জাতীয় পদার্থ কিন্তু বিভিন্ন ধরনের হয়, যেমন তেল চর্বি, এটাও কিন্তু এক ধরনের লিপিড, কিন্তু তেল চর্বি না। কোলেস্টেরল, এখানে যে লিপিডটা থাকে তার নাম হচ্ছে কোলেস্টেরল। হ্যাঁ, তুমি যদি শুধু লিপিড বলতা, যে তুমি যদি এখানে বলে দিতা যে এটা কোলেস্টেরল না, এটা হচ্ছে লিপিড, তাহলে লিপিড বললে লিপিডের মধ্যে কিন্তু তেল চর্বিও আছে, এখানে তেল চর্বি থাকে না, এখানে যেটা থাকে কোলেস্টেরল। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া কোলেস্টেরল কি? এটা আমরা যখন বোটানির তৃতীয় অধ্যায় পড়বো, বোটানির তৃতীয় অধ্যায়ে জানতে পারবো। যারা 25 ব্যাচ আছো তারা হয়তো বা বুঝতে পারবা না বা জানতে পারবা না, 26 ব্যাচ জানতে পারবা। ওকে, আচ্ছা। স্টেরয়েডটা কি? স্টেরয়েড এগুলো হচ্ছে এখন জানার দরকার নাই। স্টেরয়েড এটা যখন আমরা তৃতীয় অধ্যায় পড়বো, তৃতীয় অধ্যায়ে জানতে পারবো, এখন দরকার হবে না। ঠিক আছে, এখন বুঝাইলেও বুঝবা না ভালো করে। ওকে, আসো আমরা সামনের দিকে আগাই। তাহলে কোলেস্টেরল পড়লাম। 3 নাম্বার, 3 নাম্বার যে অংশটা দেখা যায়, 3 নাম্বার যে অংশটা এখানে দেখা যায়, 3 নাম্বার অংশটাকে বলা হয় প্রোটিন। এখানে কি আছে? প্রোটিন আছে। আচ্ছা, প্রোটিন কয় ধরনের আছে বলো তো ভাইয়া? প্রোটিন কয় ধরনের আছে? এখানে দেখো একটা প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, একটা প্রোটিন, এটা একদম 2টা বাইলেয়ার ভেদ করে ফেলছে। এই যে এই প্রোটিনটা, এটা কি করছে? 2টা বাইলেয়ার ভেদ করে ফেলছে। তাহলে এটা একদম অন্তর্নিহিত হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি অন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। আচ্ছা, একটা প্রোটিন দেখো সম্পূর্ণটা ভেদ করে নাই, কিছুটা ভেদ করছে। হ্যাঁ, তাহলে যেটা সামান্য একটু ভেদ করছে সেটাকে আমরা বলতে পারি পেরিফেরাল প্রোটিন। এবং এই প্রোটিনটার দিকে একটু খেয়াল করে দেখো, এই প্রোটিনটা কোনো কিছু ভেদ করে নাই, এটা জাস্ট লিপিডের সাথে সম্পৃক্ত অবস্থায় আছে, তাহলে ওইটাকে আমরা বলতে পারি লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে প্রোটিন 3 ধরনের থাকে। এক নম্বর হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। 2 নাম্বার হচ্ছে পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। এবং এরপরে লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই কথাটা মনে রাখো। ক্লিয়ার ভাইরা? হ্যাঁ, লিপিড হচ্ছে 3 ধরনের। এবং লাস্ট যে জিনিসটা থাকে, 3 নাম্বার যে জিনিসটা, সরি 4 নাম্বার যে জিনিসটা থাকে, সেটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। সেটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্স মানে কি? এটা আমরা পড়ে ফেলছি অলরেডি। গ্লাইকোক্যালিক্স মানে কি? গ্লাইকোক্যালিক্স মানে হচ্ছে ওই যে গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিন, এই দুটাকে একত্রে আদর করে ডাকা হয় গ্লাইকোক্যালিক্স। অর্থাৎ গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে আদর করে ডাকা হয় গ্লাইকোক্যালিক্স। ক্লিয়ার বিষয়টা? এই কোষঝিল্লির গঠনটাই আসবে। এবং আমাদের আরেকটা প্রশ্ন পড়তে হয়, সেটা হচ্ছে এই যে একটু আগে আমরা দেখছি না যে এই এটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এটার নাম কেন ফ্লুইড মোজাইক মডেল, এটা একটু আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা এই প্রশ্নটার উত্তরটা একটু তোমাদেরকে দিয়ে দিই, যে এই মডেলটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, এটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলার কারণ কি? বলার কারণটা কি আসলে? তো কারণটা কি এটা একটু তোমাদেরকে ব্যাখ্যা করি। দেখো, এখানে এখানে যে এই যে ফসফোলিপিড গুলো আছে না, এই ফসফোলিপিড গুলা স্থির অবস্থায় থাকে না, এই ফসফোলিপিড গুলা কাপাকাপি করে। বুঝতে পারছো? এই ফসফোলিপিড গুলা এরা স্থির অবস্থায় থাকে না, এরা পরস্পরের সাথে ঠোকাঠুকি করে, কাপাকাপি করে। তো কাপাকাপি করার জন্য এই ফসফোলিপিড গুলা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে বা জায়গা পরিবর্তন করে। ঠিক আছে, অর্থাৎ এই ফসফোলিপিডটা এখানে চলে আসে, এই ফসফোলিপিডটা এখানে চলে আসে, স্থান পরিবর্তন করে। তো এই যে এই ধরনের যে মুভমেন্ট বা এই ধরনের যে চলাফেরা, এটাকেই বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। যেমন আমরা দ্বারা 3টা কথা মনে রাখছি, একটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, ফসফোলিপিড এন্ড ফ্লিপ ফ্লপ মুভমেন্ট।
তাহলে এই যে কাপাকাপির ফলে যে মুভমেন্টটা, সেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। বুঝতে পারছো? তো যখন এই কাপাকাপি করে, এই ফসফোলিপিডগুলো যখন কাপাকাপি করে, তখন এটা দেখতে তরলের মতো লাগে। তরল পদার্থ কি, একটু বাড়ি দিলে কি নাড়াচাড়া করে না, বা অণুগুলা কি করে, নড়াচড়া করে। তো যখন এরা নড়াচড়া করতেছে বা ঠোকাঠুকি করতেছে নিজেদের মধ্যে, বা স্থান পরিবর্তন করে, তখন এদেরকে দেখে মনে হয় যে তরল। এই কারণে এটাকে বলা হয় ফ্লুইড। ফ্লুইড ফ্লুইড কথাটার অর্থ হচ্ছে তরল। এবং মোজাইক চেনো তোমরা? মোজাইক মানে বোঝো? মোজাইক মানে হচ্ছে, মোজাইক মানে হচ্ছে যেমন মোজাইক টাইলস, টাইলস দেখা যায়। হ্যাঁ, ধরে নাও যে এটা হচ্ছে ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালারের মধ্যে বিভিন্ন কালারের ফোঁটা আছে। হ্যাঁ, বিভিন্ন কালারের ফোঁটা আছে, এই ধরনের গঠনকে বলা হয় মোজাইক। ঠিক আছে? হ্যাঁ, ধরে নাও এটা হচ্ছে একটা টাইলস, এখানে টাইলসের মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে, এই যে এটা, এই গঠনটাকে বলা হয় মোজাইক। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা যখন ঠোকাঠুকি করতেছে বা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখাচ্ছে, তখন এটা দেখতে তরলের মতো লাগে। এবং তরলের মধ্যে এই প্রোটিন অণুগুলো দেখো, মনে হচ্ছে না যে এটা, ধরে নাও যে এটা হচ্ছে একটা তরল পদার্থ, এই তরল পদার্থের মধ্যে যদি এই ফোঁটা ফোঁটা থাকে, হ্যাঁ, এটা একটা তরল পদার্থ, এই যে এই অংশগুলা, এই অংশগুলা কি ফোঁটার মতো লাগতেছে না? এই প্রোটিন গুলা মনে হচ্ছে না যে এই যে ফোঁটা ফোঁটা? তাহলে ওপর থেকে যখন আমরা দেখব, অর্থাৎ পৃষ্ঠতল থেকে আমরা যখন দেখব, তখন এই প্রোটিন অণুগুলা এই যে মোজাইকের মতো লাগে, ফোঁটা ফোঁটা ওই অংশগুলোর মতো লাগে। তাহলে দেখতে তরলের মতো আবার মোজাইকের মতো, এই কারণে এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। বুঝতে পারছো বিষয়টা ভাইয়েরা? হুম হুম। হ্যাঁ, বিভিন্ন মসজিদে অথবা বাসাবাড়িতে ফ্লোরে দেয়া হয় মোজাইক। ওকে, তাহলে ফ্লুইড মোজাইক মডেল বলার কারণ কি, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে একটু আমি আহ, এটা লিখেই দিই, কারণ হচ্ছে এটা তোমার পরীক্ষায় আসতে পারে। একটু লিখেই দিই, যদিও কষ্ট হবে, আমি একটু লিখেই দিই। সেটা হচ্ছে, এই যে ফসফোলিপিড যেগুলো আছে, এই ফসফোলিপিড গুলো সচল, চলাফেরা করতে পারে সচল, পরস্পরের সাথে, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে, ঠোকাঠুকি করে, এবং পরস্পরের মধ্যে কি করে, এবং স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে, বা স্থান পরিবর্তন করে। এই ধরনের যে চলাফেরা বা এই ধরনের মুভমেন্ট, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই ধরনের চলাফেরা, আচ্ছা, এত কিছু না লিখে একে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এটা লিখলেই হয়। একে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, মুভমেন্ট। ওকে, আচ্ছা। তাহলে এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের সময়, যখন এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা হয়, অর্থাৎ তখন ফসফোলিপিড গুলো দেখতে তরলের মতো লাগে। ফসফোলিপিড গুলো, লিপিড গুলো তরলের মতো মনে হয়, তরলের মতো মনে হয়। ওকে, হ্যাঁ, ঠোকাঠুকি না দিয়ে ধাক্কা ধাক্কি দিলে কি হবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, ধাক্কা ধাক্কি দাও, ঠোকাঠুকি দাও, সেটাই দাও, বা তুমি যদি আরো কিছু লিখতে চাও তাইলেও হবে। আচ্ছা, তখন তখন কি কেমন মনে হয়? ফ্লুইডের মতো মনে হয় বা তরলের মতো মনে হয়। আচ্ছা, যেহেতু নামটা হচ্ছে ফ্লুইড, তাহলে আমি ফ্লুইডই বলি। ওকে, তরল না বলে এটা ফ্লুইডের মতো লাগে, ফ্লুইডের মতো দেখায়, এই কথাটা মনে রাখো। এবং পৃষ্ঠতল থেকে দেখলে, তাহলে দ্বিতীয় পয়েন্টটা আসো, দ্বিতীয় প্যারাতে। এবং পৃষ্ঠতল থেকে দেখলে, পৃষ্ঠতল থেকে দেখলে, দেখলে প্রোটিন অণুগুলা, প্রোটিন অণুগুলো মোজাইকের মতো লাগে, অণুগুলো মোজাইকের মতো লাগে।
আচ্ছা, এই কারণে এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। হ্যাঁ, এটাকে ফ্লুইডের মতোও লাগে, মোজাইকের মতোও লাগে, তাহলে কি ফ্লুইড মোজাইক মডেল। এটাকে আরো একটা নামে ডাকা হয়, ফ্লুইড মোজাইক মডেল তো বলা হয়, এটা প্রত্যেকে জানো, কিন্তু এটাকে আরো একটা নামে ডাকা হয়। এটাকে অনেক সময় বলা হয়, এটাকে বলা হয় আইসবার্গ মডেল। আইসবার্গ মডেল। কেন আইসবার্গ মডেল বলা হয় এটা হয়তো বা অনেকে জানো না। দেখো, আইস মানে কি? বরফ। আইসবার্গ আইসবার্গ মডেল মানে কি? ওই যে বরফের যে দেশগুলো আছে ওখানে সমুদ্রের মধ্যে, সমুদ্র মানে কি? বিরাট একটা জলাধর, হ্যাঁ, বা তরল পদার্থ। এই তরল পদার্থের মধ্যে যখন একটা বরফখণ্ড থাকে, দেখো তো একটা একটা টাইলস এর মধ্যে ওই যে প্রোটিন গুলা, বা একটা তরলের মধ্যে যে প্রোটিন গুলা, সেগুলো কি মোজাইকের মতো লাগে না? তো এই এখানে যেই ফসফোলিপিড গুলো আছে, এগুলো তো আমি বলছি এগুলো হচ্ছে একটা তরল। এই তরলের মধ্যে এই প্রোটিন গুলা অনেক সময় বরফের মতোও লাগে দেখলে, উপর থেকে দেখলে। তাহলে এই কারণে এটাকে বলা হয় আইসবার্গ মডেল। ওই যে সমুদ্রের মধ্যে যেমন বরফ থাকে, বরফের বড় বড় খণ্ড থাকে, এটাও তরলের মধ্যে এই প্রোটিন গুলাকে বলা হচ্ছে বরফের খণ্ড, ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে, ওটার মতো লাগে। এই কারণে এটাকে আরো একটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় আইসবার্গ মডেল। এই কথাটাও মনে রাখতে হবে। আসো তাহলে আমরা পরের অংশটাতে যাই। এবার আমরা যেটা পড়ব, আমাদের কোষ ঝিল্লি শেষ, তাহলে এবার আমরা শুরু করব কোষ প্রাচীর। কোষ প্রাচীর। আচ্ছা, তো কোষ প্রাচীর এটা কোথায় দেখা যায় সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। অবশ্যই এটা প্রাণী কোষে দেখা যায় না, এটা তোমরা প্রত্যেকে জানো। এটার তাহলে অবস্থান কোথায়? কোষ প্রাচীরের অবস্থানটা কোথায় আসলে? কোষ প্রাচীরের অবস্থান হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ। এছাড়া আরো কোথায় আছে? এটার অবস্থান হচ্ছে ছত্রাকে। এছাড়া আরো কোথায় আছে? এটা পাওয়া যায় ব্যাকটেরিয়াতে। এটা পাওয়া যায় ব্যাকটেরিয়াতে। এছাড়া আরো কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় সায়ানো ব্যাকটেরিয়াতে। সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে এই যে এতগুলা জায়গাতে পাওয়া যায়, বুঝতে পারছো? কোষ প্রাচীরের অবস্থান এতগুলা জায়গাতে। উদ্ভিদ কোষে হতে পারে, ছত্রাক, ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, এগুলো যে কোনোটাতে হতে পারে। তো কোষ প্রাচীর কোথায় থাকে? একটা কোষের সবার বাইরের যে অংশটা, সেটাকে বলা হয় কোষ প্রাচীর। তাহলে তাহলে এই যে এটা যদি একটা কোষ হয়, এটা যদি একটা কোষ হয়, উদ্ভিদ কোষ হয় অবশ্যই, উদ্ভিদ কোষ হলে সবচেয়ে বাইরের যে আবরণটা, এই বাইরের আবরণটাকে বলা হয় কোষ প্রাচীর। বুঝতে পারছো? এই বাইরের যে আবরণ, এই আবরণটাকে বলা হয় কোষ প্রাচীর। আচ্ছা হুসাইন, ঝিল্লির কাজ এত বেশি ইম্পর্টেন্ট না, বুঝছো? ঝিল্লির কাজ কি? ঝিল্লির কাজ হচ্ছে ভেতরের অংশগুলোকে রক্ষা করা, এটাই মেইন কাজ। সবার বাইরে যেটা থাকে, যেমন আমাদের সবার বাইরের আবরণ কোনটা? ত্বক। সবচেয়ে বাইরের আবরণ কোনটা? ত্বক, তাই না? তো এই ত্বকের কাজ হচ্ছে আমার ভেতরে যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করা। তো ঝিল্লির কাজ সেটা ভেতরের অংশগুলোকে প্রোটেক্ট করা, এটা হচ্ছে মেইন কাজ। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, শেয়ার ডান্স শরীফ উদ্দিন। হ্যাঁ, শরীফ উদ্দিন, ভালো আছি। ওকে, তাহলে কোষ প্রাচীর, এটার আহ কোষ প্রাচীর এটা অবস্থান কোথায়? কোষের একদম বাইরে। তো আমি যদি 3-4টা কোষ আঁকাই, তাহলে এখানে আমি 3-4টা কোষ আঁকাই, দেখো এই যে এখানে আমি 3টা কোষ আঁকালাম। তাহলে কোষ প্রাচীর কোনটা হবে ভাইয়া, বলো তো? কোষ প্রাচীর হবে এই যে এগুলো হচ্ছে কোষ প্রাচীর। ওকে, এই বাইরে যে আবরণটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে দুইটা কোষের মধ্যে কি থাকে? কোষ প্রাচীর থাকে। তো কোষ প্রাচীর দেখতে কেমন সেটা আসলে আমি একটু দেখাই তোমাদের, কোষ প্রাচীরটা দেখতে কেমন। কোষ প্রাচীর আঁকানোর জন্য আমাদের ঠিক মাঝ বরাবর একটা পর্দা লাগবে, যেটাকে আমরা বলি মধ্য পর্দা। কোষ প্রাচীরের ঠিক মাঝে যে পর্দাটা থাকে, সেই পর্দাটাকে আমরা বলি মধ্য পর্দা। মধ্য পর্দা। ক্লিয়ার বিষয়টা? ওকে, এই মধ্য পর্দার ঠিক ওপরে আরো একটা পর্দা থাকে, এক স্তর বিশিষ্ট। এই পর্দাটাকে বলা হয় প্রাথমিক পর্দা, এবং প্রাথমিক পর্দা দুই পাশেই থাকে। প্রাথমিক পর্দা দেখো দুই পাশে আছে। তাহলে এই পর্দাটাকে বলা হয় প্রাথমিক পর্দা। প্রাথমিক পর্দা। এবং এই প্রাথমিক পর্দার ওপরে
তিন স্তর বিশিষ্ট আরো একটা পর্দা থাকে। এই যে দেখো, এই পর্দাটা কয় স্তর বিশিষ্ট? এটা 3 স্তর বিশিষ্ট। দেখো, এরপরে যে পর্দাটা সেটা কিন্তু 3 স্তর বিশিষ্ট। এই কথাটা মনে রাখো। ওকে, তাহলে এই পর্দাটা, এটাকে বলা হয়, যেহেতু প্রাইমারি পর্দার ওপরে আছে, এই পর্দাটাকে বলা হয় সেকেন্ডারি পর্দা। সেকেন্ডারি পর্দা। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, আসো তাহলে আমরা দেরি না করি, আসো সামনের দিকে আগে। তাহলে আমরা কি বুঝলাম? একটা কোষ প্রাচীরে তিনটা তিনটা পর্দা থাকে। একদম মাঝ বরাবর যে পর্দাটা থাকে সেটাকে বলা হয় মধ্যপর্দা। মধ্যপর্দার ঠিক ওপরে যে পর্দাটা সেটাকে বলা হয় প্রাথমিক পর্দা বা প্রাথমিক প্রাচীর। এবং তারপরে যেই প্রাচীরটা থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই তিনটা অংশ থাকে। তাহলে আসো, এই তিনটার মধ্যে পার্থক্যটা আমাদের পড়তে হবে, একটু পার্থক্য করে পড়তে হবে। তাহলে প্রথমটা কি বলতো? প্রথমটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা, আচ্ছা এটা হচ্ছে পর্দা, তবে ওইটা আমি ভুল লিখছি, পর্দা না, ওগুলো হচ্ছে প্রাচীর। এরপরে কি বলতো ভাইয়া? এরপর হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, এবং এরপরে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। এখন তোমরা নিজেরাই এর মধ্যে পার্থক্য করো তো ভাইয়েরা, একটু নিজেরাই এর মধ্যে পার্থক্য করো দেখি, এই তিনটার মধ্যে আসলে পার্থক্যটা কি? এই তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, এই যে এই মাঝখানের যে পর্দা, এটাকে তো আমরা বলতেছি মধ্য পর্দা, তাই না? তো এই মধ্য পর্দা, এটা কিন্তু এই পাশে একটা কোষ আছে, এই পাশে একটা কোষ আছে, এই দুইটা কোষের কমন পর্দা না? দুইটা কোষের একমাত্র পর্দা বা দুইটা কোষের সাধারণ পর্দা, যেটাই বলে আমরা, তাই না? তাহলে মধ্য পর্দা, এটা মনে রাখো, এটা হচ্ছে কোষের সাধারণ পর্দা। এটা হচ্ছে কোষের সাধারণ পর্দা, একদম কমন যে পর্দা, সাধারণ পর্দা। এরপরে প্রাইমারি প্রাচীর যেটা বা প্রাথমিক প্রাচীর যেটা, এটা কি এই মধ্য পর্দার ওপরে অবস্থান করতেছে। তাহলে এটার অবস্থানটা কোথায়? এটার অবস্থান হচ্ছে মধ্য পর্দার উপরে, মধ্য পর্দার ওপর। আর সেকেন্ডারি প্রাচীর, এটার অবস্থান হচ্ছে প্রাথমিক প্রাচীরের উপরে। প্রাথমিক, এটার অবস্থান কোথায়? এটা হচ্ছে প্রাথমিক প্রাচীরের উপরে, প্রাথমিক প্রাচীরের উপর। এই কথাটা মনে রাখো। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা, দেখো তো, এটা কয় স্তর বিশিষ্ট মধ্য পর্দা? এটা নিশ্চয়ই এক স্তর বিশিষ্ট, তাই না? প্রাথমিক পর্দা, এটা কত স্তর বিশিষ্ট? এটাও এক স্তর বিশিষ্ট। এবং সেকেন্ডারি যে পর্দা, এর স্তর হচ্ছে তিনটা। তাহলে তাহলে এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট, এটা হচ্ছে, এটাও এক স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট, তবে এইটা তিন স্তর বিশিষ্ট, তিন স্তর বিশিষ্ট। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু যেহেতু এটা এক স্তর বিশিষ্ট, হ্যাঁ, তার মানে কি এটার প্রস্থটা একটু কম হবে বা এটার ব্যাস একটু কম হবে। এটার ব্যাস কতটুকু মনে রাখো? 1 থেকে 3 মাইক্রোমিটার। এটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, এবং এটা যেহেতু 3 স্তর বিশিষ্ট, এটা অবশ্যই একটু মোটা হবে। তার মানে কি এটা হচ্ছে একটু মোটা হবে, অর্থাৎ 5 থেকে 10 মাইক্রোমিটার। এই কথাটা মনে রাখো। এরপরে একটা বিষয় দেখো, এরপরে ছোট্ট একটা পার্থক্য দেখো এখানে। দেখো, এই মধ্য পর্দা, এই মধ্য পর্দা কিন্তু একদম সাধারণ একটা পর্দা। আচ্ছা, আর যেটা প্রাথমিক পর্দা, দেখো প্রাথমিক পর্দাটা এই যে এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আসছে, তারপর কিন্তু শেষ। হ্যাঁ, সেকেন্ডারি পর্দা এই যে এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আসছে, তারপর কিন্তু শেষ, আবার এখান থেকে নতুন করে শুরু হয়েছে। তাহলে দেখো তো, এখানে যেহেতু প্রাথমিক পর্দা এবং সেকেন্ডারি পর্দা এই দুটো যেহেতু খন্ড খন্ড অবস্থায় আছে, দেখো তো এখানে গিয়ে যে এখানে একটা গর্ত দেখতে পাচ্ছ না? ওইখানে কি দেখতে পাচ্ছ? একটা গর্ত দেখতে পাচ্ছ বা একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ? এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কূপ। বুঝতে পারছো? এই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়? কূপ। কূপ বা পিট।
এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কূপ বা পিট। এখন একটা বিষয় চিন্তা করে দেখো তো, এই পিটটা কি এক পাশে আছে নাকি দুই পাশে আছে? দুই পাশে আছে, অর্থাৎ কূপ কয় জোড়া আছে? এক জোড়া আছে। তাহলে এটাকে আমরা বলতে পারবো পিট পেয়ার। তাহলে এই যে দুই পাশেই ফাঁকা জায়গাটা আছে বা দুই পাশে পিট আছে, এই কারণে এটাকে বলা হয় পিট পেয়ার। পিট পেয়ার। ক্লিয়ার? পেয়ার মানে হচ্ছে জোড়া বা কূপ জোড়া, যেটাই বলি কূপ জোড়া, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে? তাহলে তাহলে মধ্যপর্দাতে এখানে কোনো ভাগ আছে? মধ্যপর্দাতে কিন্তু কোনো কূপ নাই বা পিট পেয়ার নাই। তাহলে মধ্যপর্দা, এটা আমি বলতে পারি মধ্যপর্দা এটা পিট পেয়ারে বিভক্ত নয়। পিট পেয়ারে বিভক্ত নয়, বিভক্ত নয়। ওকে, যেটা প্রাথমিক পর্দা, এখানে কি আছে? পিট পেয়ার আছে। পিট পেয়ারে বিভক্ত, পেয়ারে বিভক্ত, পিট পেয়ারে বিভক্ত। এবং যেটা সেকেন্ডারি পর্দা, এটাও পিট পেয়ারে বিভক্ত, পিট পেয়ারে বিভক্ত। ক্লিয়ার বিষয়টা? ওকে, আরো কিছু পার্থক্য আমি বলতে পারি, যেমন এইগুলা কি দ্বারা গঠিত, এই মধ্যপর্দাটা কি দ্বারা গঠিত? মনে রাখো, মধ্যপর্দা একটা অ্যাসিড দ্বারা গঠিত। অ্যাসিডটার নাম হচ্ছে পেকটিক অ্যাসিড। তাহলে মধ্যপর্দা কি দ্বারা গঠিত? এটা যে অ্যাসিডটা, সেটা হচ্ছে পেকটিক অ্যাসিড। মনে রাখো, পেকটিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, প্রাথমিক পর্দা যেটা দ্বারা গঠিত, মনে রাখো তিনটা উপাদান। একটা হচ্ছে সেলুলোজ, কোষ প্রাচীরের প্রধান উপাদান তো সেলুলোজ, এটা তোমরা জানোই। এটা হচ্ছে সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। তাহলে এগুলো দ্বারা গঠিত। আর সেকেন্ডারি প্রাচীর যেটা দ্বারা গঠিত, এই যে সেলুলোজ তো আছেই, সেলুলোজ তো থাকবেই, এই সেলুলোজের সাথে আছে লিগনিন, সেলুলোজের সাথে থাকে লিগনিন। ক্লিয়ার বিষয়টা ভাইয়ারা? আচ্ছা, আরো একটা বৈশিষ্ট্য মনে রাখো, এটা কোথায় থাকে? এটা সকল কোষে থাকে, মানে সকল উদ্ভিদ কোষ, অবশ্যই সকল উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে থাকে। আচ্ছা, এরপরে এরপরে প্রাথমিক পর্দা, এটা মনে রাখো, এটা থাকে ভাজক কোষ, ভাজক কোষে থাকে। হ্যাঁ, ভাজক কোষ, অধিক মাত্রায় বিপাকীয় কোষ, অধিক মাত্রায় বিপাকীয় কোষে থাকে, বিপাকীয় কোষে থাকে। ওকে, আচ্ছা। এবং সেকেন্ডারি কোষ, এটা কোথায় থাকে? এটা মনে রাখো, এটা থাকে তোমার ওই যে ট্রাকিড, ট্রাকিড ভেসেলে থাকে, ট্রাকিড ভেসেল, তারপরে কি ফাইবার ইত্যাদিতে থাকে, ফাইবার ইত্যাদিতে, ইত্যাদিতে থাকে। ক্লিয়ার ভাইরা? বলো। ঠিক আছে। হ্যাঁ, এই যে হোসাইন অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিচ্ছ, অনেক ভালো লাগতেছে। হুসাইন বলছো যে টেলোফেজ পর্যায়ে মধ্যপর্দার অবস্থা, মানে আবির্ভাব ঘটে। অবশ্যই কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে কি তৈরি হয়? টেলোফেজ পর্যায়ে তো কোষ প্লেট তৈরি হয়। তাহলে কোষ প্লেট তৈরি হওয়ার জন্য প্রথমে কি তৈরি হবে? প্রথমে অবশ্যই মধ্যপর্দা তৈরি হবে। মধ্যপর্দার আগে তো কিছু তৈরি হওয়া সম্ভব না। আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। দেখো, একটা কোষের ঠিক মাঝ বরাবর কি থাকে? এই মধ্যপর্দা থাকে, তারপরে থাকে প্রাথমিক পর্দা, তারপরে থাকে সেকেন্ডারি পর্দা। 3 স্তর বিশিষ্ট। কয় স্তর দিলাম? 1 2 3 4 স্তর হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে দেখো, এই পাশেও এটা হচ্ছে প্রাথমিক পর্দা, এই যে 1 2 3, এটা হচ্ছে সেকেন্ডারি পর্দা। তো এর মধ্যে এই যে মধ্য পর্দা যেটা, এটা আসলে কি দ্বারা গঠিত, এটা আমাদের জানতে হবে। যেহেতু মধ্য পর্দাটাই সবার প্রথমে গঠিত হয়, এই মধ্য পর্দাটা আসলে কি দ্বারা গঠিত, এটা আমাদের জানতে হবে। তো মধ্য পর্দা গঠন করার জন্য কোষের মধ্যে 2টা অঙ্গাণু আছে যারা মধ্য পর্দা গঠন করার জন্য দায়ী। একটা হচ্ছে, 2টা অঙ্গাণু না, আসলে একটা অঙ্গাণু দায়ী এবং আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম দায়ী। তাহলে মনে রাখো, সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম থেকে একটা উপাদান আসবে, সাইটোপ্লাজম,
প্লাজম। সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম থেকে যেটা আসে, যে উপাদানটা আসে, সেই উপাদানটাকে বলা হয়, অন্য একটা কালার দিয়ে লিখে দিই, সাইটোপ্লাজম থেকে যেটা আসে সেটাকে বলা হয় পেকটোজ। সাইটোপ্লাজম থেকে যেটা আসে সেটার নাম কি ভাইয়া? সেটার নাম হচ্ছে পেকটোজ, অথবা পেকটোজের আরেকটা নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। ফ্রাগমোপ্লাস্ট। আচ্ছা, এবং এবং আরো একটা অঙ্গাণু আছে যেটার নাম হচ্ছে গোলজি বডি। গোলজি বডি বা গোলজি বস্তু। গোলজি বস্তু থেকে যেই অংশটা আসে বা যেই উপাদানটা আসে তার নাম হচ্ছে পেকটোজ, সরি পেকটিন। পেকটিন, ক্লিয়ার? ওকে, তাহলে সাইটোপ্লাজম থেকে কি আসে বলতো? সাইটোপ্লাজম থেকে আসে পেকটোজ বা যার আরেকটা নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, এবং গোলজি বডি থেকে আসে পেকটিন। তো এটা কিভাবে মনে রাখবা? ভুল হয়ে যেতে পারে অনেক সময়, সাইটোপ্লাজম থেকে পেকটোজ আসে নাকি পেকটিন আসে, অনেক সময় ভুল হয়ে যায়। কিভাবে মনে রাখবা? দেখো, এখানে সাইটোপ্লাজম নামটা খেয়াল করে দেখো, সাইটোপ্লাজমের মধ্যে, নামের মধ্যে কি আছে? নামের মধ্যে আছে ট। পেকটোজ নামের মধ্যে কি আছে? ট। সাইটোপ্লাজম নামের মধ্যে কি আছে? জ। পেকটোজ নামের মধ্যে কি আছে? জ। বুঝতে পারছো যে নামের মধ্যে ট জ দুইটাই আছে, সাইটোপ্লাজমের নামের মধ্যেও ট জ দুইটাই আছে, অর্থাৎ সাইটোপ্লাজম থেকে পেকটোজ। এবং ফ্র্যাগমোপ্লাস্ট, এখানে দেখো পয়লয় আছে, এখানেও পয়লয় আছে, এখানেও পয়লয় আছে, অর্থাৎ সাইটোপ্লাজম থেকেই ফ্র্যাগমোপ্লাস্ট আছে। গোলজি বডির মধ্যে কিন্তু পয়লয় নাই, অর্থাৎ গোলজি বডি থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে না। এটা কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, তোমাকে যদি এখন এমসিকিউতে দেয়া হয়, 2 দিন পরে যদি তোমারই একটা পরীক্ষা নেওয়া হয়, এমসিকিউতে যদি থাকে, তুমি হঠাৎ করে যখন এমসিকিউ অ্যান্সার করতে যাবা, ভুল মানে মাথা গুলিয়ে যাবে যে আসলে ফ্র্যাগমোপ্লাস্ট এটা কি সাইটোপ্লাজম থেকে আসে নাকি গোলজি বডি থেকে আসে, মাথা গুলিয়ে যাবে, বুঝছো? ওকে, ঠিক আছে, তাহলে এই দুইটা উপাদান মিলে এই দুটো উপাদান মিলে কি তৈরি করে? এই মধ্য পর্দাটা তৈরি করবে, বুঝতে পারছো? পেকটোজ আর এটা হচ্ছে পেকটিন, এই দুটো উপাদান মিলে এই মধ্য পর্দাটা গঠন করবে। এখন এই পেকটিন আছে না, এই পেকটিনটা 3 ধরনের। পেকটিন 3 ধরনের হয়। 3 ধরনের পেকটিন দেখা যায়। এক নম্বর হচ্ছে প্রোপেকটিন। প্রোপেকটিন 2 নম্বর হচ্ছে পেকটিন। পেকটিন এবং 3 নম্বর পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড। ওকে, তাহলে পেকটিন কয় ধরনের? 3 ধরনের। এটা হচ্ছে প্রোপেকটিন, পেকটিন আর পেকটিক অ্যাসিড। তো এর মধ্যে নামের মধ্যে যেটা প্রো আছে, আর প্রো মানেই তো খারাপ, আমরা জানি তাই না, যে নামের মধ্যে প্রো থাকে, এই প্রো মানেই খারাপ। তো যেটা খারাপ সেটা কি বেশি বেশি থাকবে নাকি সেটা অল্প থাকবে? প্রো পেকটিন তাহলে কি থাকে? এটা থাকে অল্প, এটাকে অল্প। পেকটিক অ্যাসিড, দেখো আমরা যখন পার্থক্য করছি, পার্থক্যগুলো করার সময় আমরা দেখছি মধ্যপ্রাচীরে কি থাকে বলতো? মধ্যপ্রাচীরে থাকে পেকটিক অ্যাসিড। তার মানে কি এই মধ্যপ্রাচীরটা কি দ্বারা গঠিত? পেকটিক অ্যাসিড দ্বারা গঠিত। তার মানে কি এটার পরিমাণটা কি? এটা অবশ্যই অধিক থাকে, বেশি বেশি থাকে, অধিক পরিমাণে থাকে। ওকে, এবং পেকটিন, এটা থেকে অল্প, এটা থেকে অধিক। আর পেকটিন এই জিনিসটা আসলে কি মনে রাখো, এটা হচ্ছে পেকটিন আসলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট। এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেটকে বলা হয় পেকটিন। তাহলে আমাদের যে বিষয়টা বুঝতে হবে বা পড়তে হবে সেটা হচ্ছে এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর আসলে কি দ্বারা গঠিত? মনে রাখো, কোষ প্রাচীরকে আমরা যদি ভাঙি, ভাঙতে ভাঙতে সবচেয়ে ছোট যে উপাদানটা পাবো সেটাকে বলা হয় সেলুলোজ। আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। তো কোষ প্রাচীরকে একদম ভাঙলে সবচেয়ে ছোট যে উপাদানটা সেটা আমরা পাবো সেলুলোজ। এটাকে বলা হয় সেলুলোজ। এবং সেলুলোজ এটা হচ্ছে কোষ প্রাচীরের একক, এটা আমরা বলতে পারি। সেলুলোজ কি? এই কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। অর্থাৎ সেলুলোজকে আমি বলতে পারি
এটা হচ্ছে কোষ প্রাচীরের কোষ কোষ ধরো আচ্ছা একক, কোষ প্রাচীরের কি এটা হচ্ছে একক, যাই হোক। আচ্ছা সেলুলোজ, এই সেলুলোজ যদি আমি 1000 থেকে 3000টা নিই, 1000 থেকে 3000টা সেলুলোজ মিলে, হ্যাঁ সেলুলোজ যদি একটার পর একটা সাজানো হয় তাহলে কি সেটা দেখতে চেইনের মতো মনে হবে। তাহলে অনেকগুলা সেলুলোজকে একসাথে আমরা বলতে পারি সেলুলোজ চেইন, যেটা গঠন হবে সেটাকে বলা হয় সেলুলোজ সেলুলোজ চেইন। তাহলে চেইনের মতো দেখাইলে সেটা হচ্ছে সেলুলোজ চেইন। আচ্ছা এরপরে 100টা সেলুলোজ চেইন যদি আমরা নিই, 100টা সেলুলোজ চেইন নিয়ে যে জিনিসটা গঠন হবে সেটাকে আমরা বলতে পারি, সেটার নাম হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি। এবং এইটার এইটার আহ, এইটার যে দৈর্ঘ্যটা সেটা আমাদের জানতে হবে। মনে রাখো এটার দৈর্ঘ্য হচ্ছে 100 অ্যাংস্ট্রম। ক্রিস্টালাইন মাইসিলি এটার দৈর্ঘ্য হচ্ছে 100 অ্যাংস্ট্রম। এবং ক্রিস্টালাইন মাইসিলি থেকে সবচেয়ে যে প্রশ্নটা বেশি আসে, মনে রাখো ক্রিস্টালাইন মাইসিলিকে বলা হয় ক্ষুদ্রতম গাঠনিক একক, ক্ষুদ্রতম গাঠনিক একক, গাঠনিক একক বলা হয়। ক্লিয়ার বিষয়টা ভাইয়ারা? হলো ক্লিয়ার? তাহলে ক্রিস্টালাইন মাইসিলি এটা কি, এটা হচ্ছে ক্ষুদ্রতম গাঠনিক একক, যার যার দৈর্ঘ্য হচ্ছে 100 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? ওকে। এরপরে ক্রিস্টালাইন মাইসেলি, এটা এটা যে কয়টা ভুলে গেলাম তো, তোমরা একটু দেখো তো 250 নাকি 20টা, একটু দেখো তো। ক্রিস্টালাইন মাইসেলি এখানে সম্ভবত 20টা বা 250টা মিলে যে জিনিসটা গঠন করে সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় ম্যাক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। আচ্ছা এরপরে কয়েকটা মাইক্রোফিলামেন্ট মিলে তৈরি করবে ম্যাক্রোফিলামেন্ট, কয়েকটা মাইক্রোফিলামেন্ট মিলে তৈরি করে কি ম্যাক্রোফিলামেন্ট, ফিলামেন্ট। এবং অসংখ্য ম্যাক্রোফিলামেন্ট মিলে আলটিমেটলি তৈরি করবে ফিলামেন্ট। বুঝতে পারছো? তাহলে অসংখ্য ম্যাক্রোফিলামেন্ট, অসংখ্য ম্যাক্রোফিলামেন্ট মিলে সবশেষে তৈরি করবে ফিলামেন্ট বা তন্তু। ক্লিয়ার? তাহলে দেখো সেলুলোজ, সেলুলোজ যদি 1000 থেকে 3000টা থাকে তাহলে সেটা হচ্ছে সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন আবার যদি 100টা থাকে তাহলে ক্রিস্টালাইন মাইসেলি। এবং ক্রিস্টালাইন মাইসেলি থেকে শুরু হবে ফিলামেন্ট। প্রথমে তৈরি হয় মাইক্রো, মাইক্রো মানে ছোট, তাহলে প্রথমে ছোট ফিলামেন্ট, তারপরে বড় ফিলামেন্ট, তারপরে ফিলামেন্ট। আচ্ছা এখানে কয়টা হবে বলো তো? এটা হবে 20টা, 20টাই তো লিখছি ঠিকই আছে। হ্যাঁ না হোসেন 250টা না, 250টা ওইটা যদি 20টা হয় এটা হবে 250। বুঝছো? তাহলে কোষ প্রাচীরের কাজ কি? কাজগুলা লাগে না, তারপরও তোমরা একটু চিন্তা করে বলো তো, একটু চিন্তা করে বলো দেখি কোষ প্রাচীরের কাজ কি। যেহেতু কোষ প্রাচীর উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে থাকে, উদ্ভিদকে আকৃতি দিবে কে? কোষ প্রাচীর। সরি, সুরক্ষা দিবে কে? সুরক্ষা দিবে কোষ প্রাচীর। যেমন প্রাণীর ক্ষেত্রে সুরক্ষা দেয় কে? কোষঝিল্লি। আমি বলছি না সবার বাইরে যেটা থাকে, যেমন আমাদের ত্বক, ত্বক ভেতরের উপাদানকে সুরক্ষা দিচ্ছে। তাহলে কোষ প্রাচীরের কাজ কি? উদ্ভিদের ভেতরে যে কোষটা আছে কোষটাকে সুরক্ষা দিবে। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু কোষ প্রাচীর একটা জড় উপাদান বা শক্ত উপাদান, তাহলে জড় জিনিস নড়াচড়া করতে পারবে না, তার মানে কি একটা নির্দিষ্ট কাঠামো দিবে। উদ্ভিদ কি চলাফেরা করতে পারে? পারে না। মানুষের যদি কোষ প্রাচীর থাকতো মানুষের কি হইতো বুঝতেই তো পারতেছো, তাই না? তাহলে উদ্ভিদের কাঠামো দিচ্ছে, তাই না? এবং কোষ প্রাচীরের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীরের গঠনটা দেখা দরকার। এই যে দেখো মধ্যপর্দা আছে না, মধ্যপর্দার এইখানে সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে, এই ছিদ্রপথকে বলা হয় প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা। তো এই ছিদ্রপথের মাধ্যমে একটা কোষ থেকে আরেকটা কোষে কোনো জলীয় উপাদান বা যে কোনো উপাদান আদান প্রদান করতে পারে। বুঝতে পারছো? দেখো উদ্ভিদ কি করতেছে, মাটি থেকে পানি শোষণ করতেছে,
তাহলে পানিটা কিভাবে যাচ্ছে বলতো? একটা কোষের পরে আরেকটা কোষে প্রবেশ করতেছে। এখন একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যদি ওই কোষ প্রাচীরের মধ্যে মধ্যপর্দার মধ্যে যদি ছোট্ট ছিদ্রটা না থাকে বা প্লাজমোডেসমাটা যদি না থাকে, তাহলে কিভাবে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে পানি যাবে, তাই না? তাহলে ওইখানে যে ছিদ্রপথ থাকে সেটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। তাহলে কোষ প্রাচীরে আরো একটা কাজ আমরা বলতে পারি, যে জলীয় বস্তুর আদান প্রদান করতে পারে। এটা জলীয় বস্তু বা যেটাই হোক, গ্যাসীয় উপাদান যেটাই হোক, আদান প্রদান করতে পারে। আদান প্রদান হচ্ছে আরো একটা কাজ। বুঝতে পারছো? তাহলে দেখো, কোষ প্রাচীরের কাজগুলো তোমরা নিজেরাই একটু বুদ্ধি খাটাইলে নিজেরাই অ্যান্সার করা যায়। এটা কি করবে? সুরক্ষা দিবে। এটা কি করবে? আকৃতি দিবে। এটা কি করবে? আদান প্রদান করবে। বুঝছো বিষয়টা? ওকে, ঠিক আছে। লাস্ট আরেকটা পড়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে এই কোষ প্রাচীরের মধ্যে কি কি উপাদান আছে? সেলুলোজ আছে। সেলুলোজ মনে রাখো, সেলুলোজ কত পার্সেন্ট? 40% আছে। তাহলে সেলুলোজ আছে 40%। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ হেমিসেলুলোজ আছে 20%। আচ্ছা, পেকটিন। পেকটিন আছে। পেকটিন একটু বেশি পরিমাণে থাকে, যেহেতু পেকটিন দ্বারা মধ্যপর্দাটা গঠিত হয়। এটা থাকে 30%। এবং লাস্ট ওয়ান গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো গ্লাইক্রো না, গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন তাহলে 10%। বুঝছো? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের কোষ প্রাচীরের উপাদান, কোষ প্রাচীরের কাজ সবকিছু শেষ। কাজগুলো কিন্তু লিখে দিলাম না, তোমরাই মানে বানায় লিখতে পারবা এখন কোষ প্রাচীরের কাজগুলো। বুঝছো? ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করতে পারি, কি বলো?